স্বাগত আজকের জেরেসারের নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ধরনের সংবাদ জানাতে প্রতিদিন ঠিক এই সময়ে নিউজ 24 এর পর্দায় আপনাদের সঙ্গে হাজির হয়েছে আমি নাফিসা হক। আর যেমনটি বলছিলাম, প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সংসদীয় আসনের যাবতীয় সকল তথ্য এবং সেই সাথে আদ্যপান্ত জানাবো। একই সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাবো সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশার কথা। অনুষ্ঠানের প্রতি পর্বে আমরা বিভিন্ন জেলায় যাই, বিভিন্ন জেলার প্রার্থীদের সঙ্গে পরিচিত হই, যুক্ত হই, তাদের সাথে জানি তাদের আশা প্রত্যাশার কথা। আজকের এই পর্বে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম জেলার নির্বাচনের খবর। এবং এই নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী আকরাম হোসাইনও আপনাদের সঙ্গে যুক্ত হবেন। তার সঙ্গে রয়েছেন প্রার্থীরা। আমরা কথা বলবো সেই প্রার্থীদের সঙ্গে সরাসরি এবং জানবো এই চট্টগ্রামের নির্বাচন নিয়ে তাদের আসলে কি কি আশা আকাঙ্ক্ষা রয়েছে। কেননা চট্টগ্রাম সম্পর্কে আমরা সবাই জানি যে সবচেয়ে বড় আসন যদি বলি, বড় বড় আসনগুলোর মধ্যে চট্টগ্রাম অন্যতম, যেখানে রয়েছে 16টি আসন। তো চট্টগ্রাম 13 আসন নিয়ে গঠিত আনোয়ারা এবং কর্ণফুলী উপজেলা, যেখানে বন্দরনগরীর দক্ষিণ প্রান্তের এই অঞ্চল এখন নির্বাচনের গরম হাওয়ায় কেন্দ্রবিন্দু। নদী ভাঙন, শিল্পায়ন, কর্মসংস্থান আর পরিবেশ, এই 4 ইস্যুতেই মূলত গড়ে উঠেছে এখানকার ভোটের সমীকরণ। কর্ণফুলী নদীর এক তীরে শিল্পাঞ্চল আর অন্য তীরে কৃষি ও মৎস্য নির্ভর জনজীবন। এই বৈচিত্র্যই এখানকার রাজনীতিতে জটিল এক সমীকরণ যোগ করেছে। দর্শক, এ নিয়ে আমাদের সহকর্মী একটি প্রতিবেদন পাঠিয়েছে, আমরা দেখে নিব সেটি। চট্টগ্রাম 13 গড়ে উঠেছে আনোয়ারা আর কর্ণফুলী উপজেলা নিয়ে। এই আসনের আয়তন প্রায় 234 বর্গ কিলোমিটার, মোট ভোটার প্রায় 4 লাখ। দীর্ঘদিন ধরে আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও সম্প্রতি বিএনপি, জামায়াত ও এনসিপির জনপ্রিয়তা এখন কাছাকাছি। ফলে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা বেশি হওয়ার ধারণা করা হচ্ছে। এখানে নতুন শিল্পনগর ও নদী রক্ষা প্রকল্পের কাজ সহ দলীয় 31 দফা বাস্তবায়নে কাজ করতে চায় বিএনপি, বলছেন এখানকার সম্ভাব্য প্রার্থীরা। ওই ধরনের যে আমাদের এপিজেড আছে, সাইনা জোন আছে, ওইখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল যখন হবে, বেকার যারা আছে ওখানে আমাদের, তাদেরকে ওইখানে ইন্ডাস্ট্রি জোন যখন হয়ে যাবে ইনশাল্লাহ, আমি যখন আমার দল থেকে যদি আমি এমপি নির্বাচিত হই, তাদেরকে আমি ওখানে কর্মসংস্থান করবো ইনশাল্লাহ। যেভাবে উন্নয়ন, যেভাবে শিল্পায়ন গড়ে উঠতেছে আনোয়ারা, তার সাথে তাল মিলিয়ে আগামী আরও মনে করেন ন্যূনতম 100 বছর যাতে এই এলাকার মানুষ স্বস্তিতে বসবাস করতে পারে, সুন্দর পরিবেশ নিয়ে, নিরাপত্তা নিয়ে, যোগাযোগ ব্যবস্থা নিয়ে, আবাসন নিয়ে, শিক্ষা নিয়ে, চিকিৎসা নিয়ে, এটাই আমার মূল লক্ষ্য। জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা বলছেন ন্যায় ও ইসলামী মূল্যবোধের রাজনীতি জনগণের মুক্তির পথ। এদিকে এনসিপির নেতারা গুরুত্ব দিচ্ছে তরুণ নেতৃত্বের উপর। তরুণদের প্রতিনিধি হিসেবে আমরা মনে করি আমরাই জনগণের যে আশা প্রত্যাশা, আমার আনোয়ারা কর্ণফুলী জনগণের আশা প্রত্যাশা, যে আশা প্রত্যাশা আছে, এটা আমরা স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবো। নদী ভাঙন, জলাবদ্ধতা, বেকারত্ব আর শিল্প দূষণ সংকটের সমাধান এই জনপদের মানুষের প্রধান দাবি। ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়নই হবে মূল মাপকাঠি। তাদের প্রত্যাশা নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ ও কর্মসংস্থান এবং পরিবেশ বান্ধব উন্নয়ন। যিনি সবসময় তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করবেন এবং যিনি বেকারত্ব সমস্যা দূর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এরকম আমরা একজন প্রার্থী চট্টগ্রাম 13 আসনে, আনোয়ারা কর্ণফুলী আসনে আমরা চাই। আমরা এমন একজন প্রার্থী চাই যিনি তথ্য প্রযুক্তির প্রপার ইউজের মাধ্যমে এখানে থেকে ভালোভাবে কাজ করতে পারে। এখনো জোয়ার আসলে আমাদের এখানে বেরিঘাট ভাঙে পানি ঢুকে যায়, তুলামালা চলাফেরা করতে, হাঁটাচলা করতে, দোকান পাড়া যাইতে অনেক কষ্ট হয়। প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবায়নে নির্ধারণ করবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ। আনোয়ারা ও কর্ণফুলী দুই তীরের মানুষের আশা, উন্নয়ন, ন্যায্যতা আর নিরাপত্তা। এই ভোটেই ঠিক হবে কোন তীরে ভেড়ে জনগণের প্রতীক। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, চট্টগ্রাম নিয়ে আমরা প্রতিবেদন দেখছিলাম। চট্টগ্রাম আসলে বাংলাদেশের বলতে গেলে বাণিজ্যিক রাজধানী এবং এই চট্টগ্রাম কেন্দ্রিক গড়ে উঠেছে এত শত কর্মসংস্থান যে এই জায়গাটার বাণিজ্য যদি অচল হয়ে যায়, ধারণা করা হয় পুরো বাংলাদেশের 80% মানুষ এই কাজের সঙ্গে অনেকাংশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত এবং তাদেরও কিন্তু অনেক খারাপ দিন আসতে চলেছে যদি চট্টগ্রামকে সেভাবে ইউটিলাইজ করা না হয়। এবং চট্টগ্রাম এতটাই গুরুত্বপূর্ণ একটি নগরী যে চট্টগ্রাম যেমন রাজনীতিতে প্রভাব ফেলছে,
কর্মসংস্থানে প্রভাব ফেলছে, সেই সাথে বাংলাদেশের জীববৈচিত্র্য রক্ষাতেও চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম অনেক বড় ভূমিকা পালন করছে। চট্টগ্রাম নিয়ে আমরা আরও অনেক তথ্য জানবো, যেমনটি শুরুতেই বলেছিলাম আমাদের প্রতিনিধি রয়েছেন আকরাম হোসাইন, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে নেবেন। এবারে পরিচিত হয়ে নেব আকরামের সঙ্গে। আকরাম, স্বাগত জানাচ্ছি আপনাকে নির্বাচনের পথে আয়োজনে। দেখতে পাচ্ছি আপনার সঙ্গে যেমন উৎসুক জনতা রয়েছে প্রার্থীরাও। আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাচ্ছি আমাদের মূল রাজনৈতিক আলোচনা। প্রার্থীরা যারা আপনার সঙ্গে উপস্থিত আছেন, কি বলছেন তারা বন্দরনগরী চট্টগ্রামকে কোথায় দেখতে চায়? ধন্যবাদ নাফিসা। নিউজ 24 এর বিশেষ আয়োজন নির্বাচনের পথ অনুষ্ঠানে আপনার মাধ্যমে দর্শক জানাই শুভেচ্ছা। তবে আমরা আজকে চট্টগ্রামের 13 আসন আনোয়ারা কর্ণফুলী আসনের প্রার্থীদের সাথে বসেছি। আজকে আমার সাথে আছেন, সর্বডানে আছেন বাংলাদেশ জামাতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক জনাব প্রফেসর মাহমুদুল হাসান, এবং আমার বাম পাশে আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, এবং আমার সর্ববামে আছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জুবাইরুল আলম মানিক। আসলে আমরা আজকে কথা বলবো আমাদের সম্মানিত অতিথিদের সাথে, কিন্তু এর বাইরেও কিন্তু চট্টগ্রামে এখন পর্যন্ত বাংলাদেশ জামাতে ইসলামী একক প্রার্থী ঘোষণা করেছেন, এবং এনসিপির পক্ষ থেকেও কিন্তু জুবাইরুল আলম মানিক একক প্রার্থী আছেন। তবে বিএনপির পক্ষ থেকে কিন্তু আরও বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী আছে। আমরা যদি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই তাদের নামগুলো, ওখানে আছেন আলহাজ আলী আব্বাস, সরওয়ার জামাল নিজাম, আলহাজ মোশাররফ হোসেন, মোহাম্মদ শাহজাহান, জিয়াউদ্দিন চৌধুরী আশফাক, মুস্তাফিজুর রহমান সম্ভাব্য প্রার্থীদের আছেন। আমার ডানে আমরা প্রথমে যাব একটু বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব জনাব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন। একটু বলবেন আপনার নির্বাচনী আসন নিয়ে আপনার পরিকল্পনা, আপনার ভোটারদের প্রতি প্রতিশ্রুতি, আপনার আসলে ভবিষ্যৎ যদি আপনি নির্বাচন করতে পারেন, আপনার দল যদি আপনাকে মনোনয়ন দেয়, সংসদ সদস্য নির্বাচিত হন, আপনার সংসদীয় আসনের আসলে জনগণের জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ। আসলে বিষয় হচ্ছে আমরা যেটা প্রতিশ্রুতি বা নির্বাচন নিয়ে আজকে নিউজ 24 এর আয়োজনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আনোয়ারা কর্ণফুলীর সর্বোচ্চ জনসাধারণকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করতে চাই। নিঃসন্দেহে আমরা একটা খুব ভালো নির্বাচন এবং ভালো দিনের অপেক্ষায় আছি। প্রত্যাশা করছি 26 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন এখানে আমাদের সাথে জামাত ইসলামীর যিনি মনোনীত প্রার্থী আছেন জনাব মাহমুদুল হাসান সাহেব আছেন, জুবাইরুল আলম মানিক আছেন এনসিপির, এবং আরো অন্যান্য প্রার্থী আছেন। যেটা বলেছেন তার মানে এখানে একটা নির্বাচনের উৎসব মুখর পরিবেশ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ বর্তমানে বিরাজমান আছে। আমরা এটাকে স্বাগত এবং অভিনন্দন জানাই। নিঃসন্দেহে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি আমরা রাজনীতি এবং জনতার ক্ষমতায়নে আমরা বিশ্বাস করি। একটু আপনার প্রতিশ্রুতিগুলো একটু বলুন। আমার যে প্রতিশ্রুতি হচ্ছে সেই প্রতিশ্রুতি হচ্ছে আমরা বিএনপি যারা করি, আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি করি। 31 দফার যে কর্মসূচি বর্তমানে বাংলাদেশকে আগামী বিনির্মাণের লক্ষ্যে ঘোষণা আছে, সেই লক্ষ্য নিয়ে আনোয়ারা কর্ণফুলীকে একসাথে নিয়ে সেই পদযাত্রায় অংশগ্রহণ করে উন্নয়নের রোডম্যাপে আমরা অংশগ্রহণ নেব, সেই লক্ষ্যে কাজ করতেছি। আনোয়ারার যে সকল সমস্যাগুলি আছে এখানে বিশেষ করে আনোয়ারা যে আপনার ভৌগোলিক কারণে এবং জাতীয়তাভাবেই বর্তমানে বাংলাদেশে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, শিল্প জোন হিসেবে প্রতিষ্ঠিত। এখানে ব্যাপক লাখ লাখ মানুষের বাহির থেকে এসে কর্মসংস্থানের সৃষ্টি আছে, সুযোগ আছে, ভবিষ্যতে আরও হবে। কিন্তু এখানে পরিকল্পিত আবাসনের যথেষ্ট অভাব আছে। যেমন আমরা আজকে এখানে আছি আনোয়ারা মডেল স্কুলের মাঠে। আপনি জানেন সদরে স্বাভাবিকভাবে আনোয়ারা এখানে অনেক আনোয়ারা থেকেও আনোয়ারা প্রান্তিক এলাকা থেকে লোকজন এসে বসবাস করে, কারণ নাগরিক সুবিধাগুলো ভোগ করার জন্য। এই আনোয়ারায় বর্তমানে শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট পরিমাণ সংকট আছে। এই স্কুলটা আছে, যারা এখানে বসবাস করে এখান থেকে অনেক লোকজন ছেলে মেয়েদেরকে বিভিন্ন দূর দূরান্ত স্কুলে পড়ালেখা করাতে হচ্ছে। তো আমরা এই সকল সমস্যা চিহ্নিত করেছি। আপনি নিজেই বলেছেন আসলে শিল্পজোন হিসেবে আছে, যেহেতু শিল্পজোন হিসেবে আসতেছে, এখানে আসলে যেখানে শিল্পজোন হয়, শিল্পায়ন হয়, সেখানে চাঁদাবাজি দখলদারিত্বের একটা বিষয় থাকে। আপনি যখন নির্বাচিত হবেন, জনপ্রতিনিধি হবেন, তখন আসলে চাঁদাবাজি দখলদারিত্বের বিরুদ্ধে আপনার অবস্থান কি থাকবে? চাঁদাবাজি দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান থাকবে জিরো টলারেন্স, এবং আমরা নিশ্চিতভাবে বলতে চাই চাঁদাবাজি দখলদারিত্ব এবং বাংলাদেশের রাজনীতির বিষয়ে মানুষের মাঝে যে একটা অস্বাভাবিক একটা ধারণা সৃষ্টি করেছেন বিগত 17 বছরের
চাঁদাবাদ এবং একদলীয় দুর্নীতি, এই যে চাঁদাবাজি, দখলদারিত্ব, ইনশাল্লাহ আগামীতে অবশ্যই বাংলাদেশে এই রাজনীতির সংকটটাই পাল্টে যাবে। জনাব তারেক রহমানের নেতৃত্বে অন্য এক বাংলাদেশ, অন্য এক রাজনীতির প্রেক্ষাপট সৃষ্টি হবে। সেই সাথে আমি আপনাকে আনোয়ারার বিষয়ে যেটা জানতে চেয়েছিলেন, এখানে ধরেন লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির সুযোগের পর এখানে স্বাস্থ্য ব্যবস্থাটা একটা দারুণ সংকটে আছে। আনোয়ারা একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, খুবই জরাশীর্ণ অবস্থায় এটা আছে। আমরা এখানে আধুনিকায়ন করে মাল্টি ফাংশনাল হাসপাতাল করে আনোয়ারার মানুষের স্বাস্থ্যগত সমস্যা সহ বাইরের থেকে যারা আগত জনগোষ্ঠী এখানে বসবাস করতেছেন তাদের সুস্বাস্থ্য নিরাপদ। আমরা আবার আসবো। আপনি শিল্পায়ন এবং বেকার সমস্যা সমাধান, স্বাস্থ্য খাতকে গুরুত্ব আরোপ করেছেন। আমরা এখন যাব বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ারার একক প্রার্থী জনাব প্রফেসর মাহমুদুল হাসানের কাছে। আচ্ছা, একটু বলবেন, অন্যান্য ধরুন নির্বাচনে আসছে, এই নির্বাচনে আসছে, এখন আপনারাও নির্বাচনে আসছেন, আপনাদের থেকে নতুনত্ব ভোটারদের উদ্দেশ্যে বা জনগণের উদ্দেশ্যে নতুন কোনো প্রস্তাবনা আছে কিনা এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো একটু বলবেন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, এরকম একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়েছেন এবং আয়োজনটা করেছেন চমৎকারভাবে। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং দোয়া করছি যাতে আয়োজনটা ফলপ্রসূ হয় এবং মানুষের কাজে লাগে। তা আমরা যারা বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী, এখানে আপনারা জানেন গত 8-9 মাস আগে থেকেই আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেই মতো আমরা এখানে কাজ করছি এবং কাজগুলোকে আমরা চালিয়ে নেওয়ার জন্য একটা চলমান প্রক্রিয়ায় আমরা হাঁটছি। তো আনোয়ারার সমস্যা এবং সমাধান, আমাদের প্রতিশ্রুতি, এগুলো নিয়ে বাস্তবে আমি সেইভাবে বলতে চাচ্ছি না, কারণ আমরা যারা এতদিন আগে হোক বা নির্বাচিত হয়েছে তারা সবাই নিজেকে মনে করতো জনগণের নেতা, কিন্তু এখনো প্রকৃতপক্ষে সেই অর্থে জামাত ইসলামীকে আমরা মনেও করি না এবং জামাত ইসলামী সেই অর্থে সেই রকম রাজনৈতিক দলও নয়। জনগণ তো প্রকৃতপক্ষে তৈরি করবে তাদের খাদেম। এই খাদেমারা কি করবে না করবে সেইটা তো খাদেম বলবে না, যারা কামলা তারা তো বলবে না যে কি করবে, বরং মালিকই বলবে যে আমার কি করতে হবে। এই জন্য আমার দরকার হবে পিপল উইল সে ইট, মানুষ বলে দেবে যে আপনি কি করবেন। যেখানে মানুষ বলে এই করতে হবে সেইটাই আমাদের করার জন্য আমরা দায়িত্ব যদি জনগণ দেয় আল্লাহর মেহেরবানিতে সেই কাজটাই আমরা করব। আর দ্বিতীয়ত যদি মাঝে মাঝে পুরনো কামলা, চাঁদাবাজি, দখলদারিত্বের একটা বড় ধরনের অভিযোগ থাকে, সেই বিষয়ে আপনাদের অবস্থান কি হবে? নতুন কর্মসংস্থানের বিরুদ্ধে আপনাদের ব্যাপারে আপনাদের অবস্থান কি হবে? আমাদের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান আপনি বলে দেখেছেন যে চাঁদাবাজির ব্যাপারে তার আওয়াজটাই সবচেয়ে বেশি উচ্চকণ্ঠ এবং তিনি বলেছেন যে এমনকি জামায়াত ইসলামের কোনো মানুষও যদি সেই কাজের মধ্যে ধরা পড়ে বা আপনাদের কোনো রকমের প্রমাণ থাকে তাহলে বিচার কোর্টে করতে হবে না, আমার কাছে আনেন, আমি বিচারটা করে দেব। আর আপনারা জানেন জামায়াত ইসলামের কোনো কর্মী, কোনো রকমের কোনো সমর্থক বাংলাদেশের মধ্যে যে চাঁদাবাজের মধ্যে লিপ্ত আছে আল্লাহর মেহেরবানি আজ পর্যন্ত সেই রকম প্রমাণ পাওয়া যায়নি। আর যে কথাটা আমি আপনার সাথে বলতে চেয়েছিলাম, আমরা আর একটু আপনার কাছে আসবো। আমরা এখন একটু আমাদের সাথে আছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য জনাব জোবাইদুল আলম মানিক। আচ্ছা জোবাইদুল আলম মানিক, আপনি একটু বলবেন, বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আগে থেকে রাজনীতি করছে, আপনারা এইবার নতুন ভোটের রাজনীতিতে আসছেন, এখন অন্যান্য দলকে বাদ দিয়ে আপনাদেরকে কেন জনগণ পছন্দ করবে? আপনাদের আসলে পরিকল্পনা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিউজ 24কে প্রথমে ধন্যবাদ জানাই এরকম একটা স্মার্ট আয়োজনের জন্য। আমি আনোয়ারাবাসী, কর্ণফুলীবাসীকে এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনারা সকলেই জানেন এখানে বিগত প্রায় 16-17 বছর যাবৎ আমরা একটি ফেসিবাদী স্বৈরাচারী রাষ্ট্রের জায়গা তুলেছিলাম। এই স্বৈরাচারী রাষ্ট্র, ফেসিবাদী রাষ্ট্র থেকে কিন্তু এই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কিন্তু একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়। আমরা দেখেছি, আমি নিজেও এখানে সম্পৃক্ত ছিলাম, আমরা দেখেছি বিগত সময়ে 16-17 বছর যাবৎ বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে এই সরকারকে উৎখাত করার জন্য, ভোটবিহীন সরকার, স্বৈরাচারী সরকারকে। কিন্তু আমরা দেখেছি, আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা জনগণকে আহ্বান জানাই, আমরা কোটা সংস্কারের দাবির প্রেক্ষিতে যখন আমাদের ভাই বোন যারা আছে তাদের উপর গুলি
গুলি করা হয়, ওদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, তখন কিন্তু এই শিক্ষার্থী যারা আছে, তরুণ যারা আছে, তরুণদের ডাকে সাড়া দিয়ে কিন্তু আপামর সকল রাজনৈতিক দল, সকল ছাত্র জনতা সম্মিলিত প্রয়াসে কিন্তু আমরা একটা গণ অভ্যুত্থান সফল করতে পেরেছি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি, আমরা যেহেতু 16-17 বছরের যাবত একটা ফেসিবাদী স্বৈরাচারী যে সরকার, এই সরকারকে উৎখাত করতে পেরেছি, যেখানে জনগণের অকুণ্ঠ সমর্থন ছিল, অবশ্যই জনগণ এখন চেয়ে আছে, তরুণরা দেশের হাল ধরবে, তরুণরা নেতৃত্ব দিবে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই প্রকৃত ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। তো জনগণের যেই ক্ষমতা, ওই ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা তরুণরা কাজ করব। এই লক্ষ্যে কিন্তু আমাদের বিগত সময়ে জুলাইয়ে যেভাবে আমাদেরকে সমর্থন জুগিয়েছিল এদেশের জনগণ, সামনে আমরা আবার আসবো। আমরা এখন একটু বিরতিতে যাব, বিরতির পর আমরা আমাদের অতিথিদের সাথে আবার কথা বলবো। আমরা এখন যাবো স্টুডিওতে। নাফিসা, এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আকরাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী আকরাম হোসেন যুক্ত হয়েছিলেন এবং তার সাথে যুক্ত হয়েছিলেন 3 জন প্রার্থী, যথাক্রমে বিএনপি, জামাত এবং এনসিপি দল থেকে, এবং তারা জানাচ্ছিলেন যে তাদের কি কি পরিকল্পনা আছে এবং নিজ দলের স্বার্থে তারা আসলে কি কি করতে চায় এই নিয়ে বিস্তারিত। আমাদের কাছে আরো তথ্য আছে, আমরা জানবো, তবে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। দর্শক, বিরতির আগের অংশে আমরা জানাচ্ছিলাম যে নির্বাচন নিয়ে কি কি তথ্য আছে আমাদের প্রার্থীদের কাছে এবং আমাদের সহকর্মীর কাছে। তিনি বিস্তারিত জানাচ্ছিলেন আশা, ভরসা, আশা এবং প্রত্যাশার কথাও। আমরা আবারও যুক্ত হব আমাদের সহকর্মীর সাথে, আকরাম হোসাইন। বিরতির আগে 3 জন প্রার্থী জানাচ্ছিলেন তাদের কি কি কথাবার্তা, কি কি চিন্তা ভাবনা আছে। এবার আমি চাই আপনি একটু স্পেসিফিক্যালি তাদেরকে প্রশ্ন করুন, তাদের চট্টগ্রাম নিয়ে আসলে কি কি চিন্তা ধারণা আছে। তারা যদি নির্বাচনে জয়যুক্ত হয়, তারা চট্টগ্রাম এই আসনের জন্য কি করতে চায়। নাফিসা, আমরা এখন কথা বলবো। আমার ডানে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম 13 আসনের একক প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান। আচ্ছা, আপনি একটু বলবেন আমাদেরকে, যদি সংক্ষিপ্তভাবে বলেন, সেটি হচ্ছে চট্টগ্রাম 13 আসন নিয়ে, আনোয়ারা কর্ণফুলী নিয়ে আপনার চিন্তা ভাবনা কি এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি কি প্রতিশ্রুতি দিবেন? জি, আমি তো একটু বলতে চাচ্ছিলাম যে যারা আগ নির্বাচিত হয়েছে, এই দেশের মালিক তো জনগণ, কিন্তু তারা মনে করতে নিজেরাই মালিক হওয়ার কারণে এবং বোঝার কারণে রাতে দিনে আমি ডামি কত নির্বাচন তারা নিজেরা করে দেশের রিজার্ভ শুধু শেষ করে দিয়েছে। তো জামাত ইসলামী আল্লাহর মেহেরবানি এই জিনিস তাদের দলের মধ্যেও নাই, আন্তঃদলও নাই, পরস্পর ভালোবাসা দিয়ে এটা তৈরি। সুতরাং মানুষকে যদি কনভিন্স করতে হয় এবং দেশকে পরিচালনা করতে হয়, এক প্রকারের আন্তরিকতা দরকার হবে। আর আনোয়ারার কর্ণফুলী নিয়ে যে জিনিসটা, আমার শুধু 2টা জিনিস, একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য আমি প্রস্তাব দিব জনগণের কাছে, আর দ্বিতীয়ত যে বেল্ট তৈরি হয়েছে এই ব্রিজ থেকে শুরু করে একেবারে আমাদের মেরিন একাডেমি হয়ে সেইটা যদি একেবারে পার্কে পর্যন্ত এসে এদিকে ঘুরে আপনার ওয়াহেদ আলী চৌধুরীর বাজার পর্যন্ত একটা বেল্ট হয়ে যায়, বেল্ট ইনিশিয়েটিভ হয়ে যায়, তাহলে চট্টগ্রাম শহরের ওখুলেও একটা শহর হবে, এখুলেও একটা শহর হবে, যেটা মানুষের জন্য অর্থনীতির দরজা শুধু খুলে দেবে না, বিশ্ব পর্যটকের দরজাও সেটা খুলে দেবে, যাতে অনায়াসে আমাদের বাইরের ইনকামগুলো যথাযথভাবে এখানে আসার একটা সুযোগ পাবে এবং একটা অর্থনীতির স্রোত বয়ে যাবে। এটাই হচ্ছে আমার কথা। ধন্যবাদ অধ্যাপক মাহমুদুল হাসান আপনাকে। আমরা এখন কথা বলবো বিএনপির দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব লায়ন হেলালুদ্দিন। আপনি একটু বলবেন আপনার নির্বাচনী এলাকার জনগণের প্রতি আপনার স্পেসিফিক প্রতিশ্রুতি কি? ধন্যবাদ। নির্বাচনী এলাকা নিয়ে যেটা আমাদের স্বপ্ন, আসলে আমি বারবার যেটা বলতে চাচ্ছি, সারা বাংলাদেশ নিয়েই, বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন কোনো অংশ আমার আনোয়ারা কর্ণফুলী নয়, সারা বাংলাদেশ নিয়েই আমাদের একটা রোডম্যাপ আছে, একটা কর্মসূচি আছে, যেটা রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা কর্মসূচি, যেটা জনাব তারেক রহমান ঘোষণা করেছেন 2023 সালের 13 জুলাই। বর্তমানে যেহেতু আপনার একটা খুব দারুণ একটা স্লোগান দিয়ে এই কর্মসূচি নিয়েছেন, নির্বাচনের পথে অদম্য দৃঢ়তায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এই স্লোগানকে আমরাও ধারণ করে আমরা বর্তমানে তৃণমূলের প্রান্তিক পর্যায়ে
কিভাবে আমরা বাংলাদেশকে দেখতে চাই, কিভাবে নির্বাচনী এলাকা দেখতে চাই, মানুষের কাছে আমরা পৌঁছে যাচ্ছি। মানুষের মতামত নিয়ে ইনশাল্লাহ আগামীতে আমি প্রত্যাশা রাখি, যদি আমার দল আমাকে। আমরা একটু পরবর্তীতে আসবো আরেকজন প্রার্থী। আপনি স্পেসিফিক খুব ছোট করে বলবেন আপনার প্রতিশ্রুতি কি? না, অবশ্যই চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী হচ্ছে কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরের যে এর বিস্তৃত একটা হচ্ছে অঞ্চল। এটা অবশ্যই সম্ভাবনাময়ী অর্থনৈতিক অঞ্চল, পাশাপাশি আবার ঝুঁকিপূর্ণ। আমরা যদি বলি যে এখানে মাদকের যে সমস্যা, এটা কিন্তু এখনো আছে। তো আমরা চাই যে মাদক, তারপরে এখানে দুর্নীতি মুক্ত প্রশাসন, এগুলো করার জন্য সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলো আমাদের বোকাল পয়েন্ট থাকবে। আর পাশাপাশি যেটা হচ্ছে আমাদের জনগণের ক্ষমতায়ন, আমরা কিন্তু ধন্যবাদ। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং টেন্ডারবাজি সহ বিভিন্ন সমস্যার সমাধানে আনোয়ারা চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী আসনের প্রার্থীরা আসলে জনগণের প্রতি প্রতিশ্রুতি দিয়েছেন, উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তাদের নিজস্ব দলীয় কর্মসূচি আকরাম, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী আকরাম হোসেন যুক্ত হয়েছিলেন, সাথে ছিল সম্ভাব্য বিভিন্ন দলের প্রার্থীরা। তারা জানাচ্ছিলেন চট্টগ্রামের আনোয়ারা এবং কর্ণফুলী আসন নিয়ে তাদের চিন্তা ভাবনার কথা। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জেডএসআরএম নির্বাচনের পথে। আগামীকাল আমরা যাব আরেকটি জেলাতে, জানাবো সেখানকার নির্বাচন কেন্দ্রিক সবশেষ খবর। সে পর্যন্ত ভালো থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24।